হ্যালো, আমি রিকি দে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিকি ফটোগ্রাফি, যেখানে আমরা আপনার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা ছবি তুলি এবং সেটাকে পরবর্তীতে প্রসেস করে আমাদের ক্লায়েন্টদের কাছে পৌঁছে থাকি। তো আসুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব আমাদের এডিটিং সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ 2020 হিসাবে। আপনারা অন্যান্য ভার্সনগুলো ব্যবহার করতে পারেন, যেমন 2015 পরের থেকে যতগুলো ভার্সন এসেছে তাতে আমাদের ফটোগ্রাফারদের অলমোস্ট প্রত্যেকটি ফিচার্সই একই রকমই আছে। সো আপনারা 2015 অথবা তার পরবর্তীতে যে কোনো সফটওয়্যার আপনারা যদি ফটোশপের ব্যবহার করেন, তাহলে আপনারা আমাদের টিউটোরিয়ালের সঙ্গে সেটি রিলেট করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব কমেন্টে আপনাদের উত্তরগুলো দেওয়ার। আমরা এখান থেকে কন্ট্রোল এন অথবা নিউ এ ক্লিক করে একটি ডায়লগ বক্স নিয়ে আসব। এই ডায়লগ বক্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্টে অ্যাডোবি ফটোশপ থেকে প্রি ইনস্টলড কিছু প্রিসেট রয়েছে, যেমন A4 যে পেপারটিতে আমরা সাধারণত প্রিন্ট করে থাকি, এছাড়াও কাস্টম 3.5x2 ইঞ্চ, ডিফল্ট ফটোশপ সাইজ, এছাড়া সেভড রয়েছে, আপনারা যদি কোনো প্রিসেট সেভ করেন তাহলে সেগুলো এখানে থাকবে, অথবা বিভিন্ন ফটো সাইজ যেমন ডিফল্ট ফটোশপ সাইজ, ল্যান্ডস্কেপ এর বিভিন্ন সাইজ, পোর্ট্রেটের বিভিন্ন সাইজ। এরপরে আছে প্রিন্ট। প্রিন্টে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, যেমন লেটার পেপারের সাইজ, লিগাল পেপার সাইজ, A4 সাইজ, A6 সাইজ এবং আরো বিভিন্ন বিভিন্ন পেপার সাইজ, যেগুলো আমরা ডে টু ডে লাইফে প্রিন্টিং এর কাজে ব্যবহার করে থাকি। এছাড়া তারপরে রয়েছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। সাধারণত যেমন আমরা যারা ইউটিউব চ্যানেলের কাজ করি বা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আমাদের থাম্বনেইল বানানোর লাগে, তো সেইগুলোর ক্ষেত্রে এইখানের যে কোনো একটি প্রিসেট যেটা আমাদের সাইজের প্রয়োজন, সেই ধরনের সাইজ আমরা সাধারণত ব্যবহার করে থাকবো। তো চলুন শুরু করা যাক একটি প্রিসেট দিয়ে। আমরা প্রথমেই এটি নিলাম 7x5 ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 300 পিক্সেল। এখানে আমরা একটু দেখে নেই এই সাইডের প্যানেলে এখানে লেখা আছে উইথ, যেটি হচ্ছে আপনার ছবিটি কতখানি চওড়া হবে, হাইট আপনার ছবিটি কতখানি লম্বা হবে, এটির ওরিয়েন্টেশন, এটি দিলে পোর্ট্রেট হবে, এটি দিলে ল্যান্ডস্কেপ হবে। রেজুলেশন এখানে দেওয়া আছে 300 পিক্সেল পার ইঞ্চ। যদি আপনাদের যে প্রজেক্টটিতে আপনারা কাজ করছেন সেটা প্রিন্টিং এর জন্য হয়, তাহলে সেটাই 300 পিক্সেল পার ইঞ্চে করবেন। যদি সেটি অনলাইন মিডিয়ার জন্য হয় তাহলে সেটি 72 পিক্সেল পার ইঞ্চের জন্য করবেন। এছাড়াও এটির বিষয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। কালার মোড এখানে দেওয়া রয়েছে RGB কালার। আমরা সাধারণত অনলাইনে যেসব কালারগুলো দেখে থাকি সেটি থাকে sRGB তে, যদিও এখানে sRGB নাই, সো সেই ক্ষেত্রে আমরা যখন ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার করব আমরা RGB কালার ব্যবহার করব। এছাড়া আপনারা যখন প্রিন্টিং এর কাজ করবেন তখন এখান থেকে কালার মোডটি CYMK কালার ব্যবহার করবেন। এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কি চাচ্ছেন। যদি সাদা ব্যাকগ্রাউন্ড চান তাহলে হোয়াইট, কালো ব্যাকগ্রাউন্ড চাইলে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার অন্য কোনো কিছু চাইলে এখানে ক্লিক করবেন, স্বচ্ছ কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। এছাড়া কাস্টম আরেকটি অপশন আছে, যেখানে আপনারা কাস্টম যদি কোনো ব্যাকগ্রাউন্ড করতে চান তাহলে সেটি ব্যবহার করতে পারেন। আমরা এই মুহূর্তে হোয়াইট নিয়ে নিব এবং আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটি ফটোশপের ইন্টারফেস, যেটি ফটোশপ ইনস্টল করার পরে ডিফল্ট ভাবে থাকবে। আমরা যেহেতু ফটোগ্রাফি রিলেটেড এডিটিং করব এবং আমার অধিকাংশ টিউটোরিয়াল গুলোই ফটোগ্রাফি রিলেটেড হবে, তাই আমরা আমাদের ওয়ার্কস্পেসটি ফটোগ্রাফি রিলেটেড ভাবে সাজিয়ে নেব। তো ফটোশপেই ডিফল্ট ভাবে আপনারা যদি ওয়ার্কস্পেসে চলে যান দেখবেন এখানে লেখা আছে ফটোগ্রাফি। এছাড়াও যারা মোশন গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনিং বা বিভিন্ন কাজে ফটোশপকে ব্যবহার করতে চান তাদের জন্য এখানে কিছু প্রিফারেবল ওয়ার্কস্পেস রয়েছে। তো আমরা চলে যাই ফটোগ্রাফিতে। প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে মুভ টুল। আমরা এটার উপরে হভার করলেই দেখতে পাবো এখানে দেখাচ্ছে যে এই টুলগুলো দিয়ে আমরা সাধারণত কি কাজ করতে পারি। যেটি মুভ টুলের দেখুন পাশে ব্র্যাকেটে লেখা আছে ভি দিয়ে, অর্থাৎ আপনি যদি ভি ক্লিক করেন তাহলে এই টুলটি সিলেক্ট হবে। মুভ টুল দিয়ে সাধারণত আমরা যদি কোনো অবজেক্ট এখানে নিয়ে আসি, ধরুন আমরা একটি অবজেক্ট নিয়ে আসব, তো সেইখানে ধরুন আমরা একটা কিছু হয়তোবা এখানে একটি ড্রয়িং করলাম। আমরা এই জিনিসটিকে যদি এখন মুভ করতে চাই
তাহলে আমাদের এটি দিয়ে আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে এটি মুভ করা সম্ভব হবে। এরপরেই চলে আসছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল বা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এটিকে এম দিয়ে ক্লিক করলে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন হবে। এটি দিয়ে সাধারণত আয়তাকার কোনো সিলেকশন করা হয়। এরপরেই নিচে রয়েছে এলিপ্টিক্যাল মার্কি টুল, যেটি দিয়ে বৃত্তাকার সিলেকশন করা হয়। এছাড়াও এটির কিছু সাবসেট রয়েছে। যখন আমরা এই টুলগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো করব তখন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তারপরে রয়েছে ল্যাসো টুল। ল্যাসো টুলের অন্তর্গত রয়েছে পলিগোনাল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। সাধারণত কোনো বক্রাকার রেখার বা সরল রেখার সিলেকশন করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরপরেই পেয়ে যাচ্ছি আমাদের অবজেক্ট সিলেকশন টুল, যেটি ডাবল ক্লিক করলেই আমরা পেয়ে যাব। তো সাধারণত দেখা যাচ্ছে আমরা যদি এটি দিয়ে এইভাবে এটির উপরে একটি সিলেকশন করি তাহলে কম্পিউটারাইজড অ্যালগরিদমের মাধ্যমে আমাদের যে অবজেক্টটি রয়েছে সেটি অটোমেটিকলি ফটোশপ সিলেক্ট করে নেবে। এটি আপনারা 2020 থেকে পাবেন, তার পূর্ববর্তী ভার্সনগুলোতে নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে কুইক সিলেকশন আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসছে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমরা যে কোনো সাইজে আমাদের ছবিটিকে আমরা ক্রপ করতে পারি। এটির মাধ্যমে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বা ছবিটির একটি বিশেষ জায়গা পর্যন্ত রাখলে বা ছবিটি সেই অনুযায়ী একটি ফ্রেম বানালে সেটি দেখতে সুন্দর লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলটা ব্যবহার করব। এরপরে রয়েছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে আপনি লেয়ারের ঠিক যেই জায়গাতে ক্লিক করবেন সেই জায়গার কালারকে স্যাম্পল করা। যেমন আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ যে কালারটি আছে সেটি দেখাচ্ছে, যেটি ঠিক টুলবারের এই কর্নারের এই জায়গাটাতে রয়েছে ফোরগ্রাউন্ড হিসাবে। এখানে দুটি কালার দেখা যাচ্ছে, একটি হচ্ছে কমলা, একটি হচ্ছে সাদা। ডিফল্ট ভাবে এটি কালো এবং সাদা থাকে। সামনে যেটি থাকবে সেটি হচ্ছে ফোরগ্রাউন্ড, পেছনে যেটি থাকবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমাদের ফটোশপের টিউটোরিয়ালের অধিকাংশ কাজের ক্ষেত্রে আমাদের এই দুটি জিনিস মনে রাখতে হবে। এটিকে আপনারা এই বাটনটির মাধ্যমে সুইচ করতে পারেন এবং আপনারা কাজের সময় কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের কালার এই দুটো কালারের মধ্যে আপনারা সেট করে রাখতে পারেন, যেটি কিবোর্ডের এক্স ক্লিক করলেই একটি অপরটির সঙ্গে সুইচ করে। এরপরেও আপনারা যদি ধরুন কখনো কাজ করছেন, করতে করতে আপনাদের কাছে মনে হলো যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা এবং কালো করব, আপনারা যদি ডি তে ক্লিক করেন তাহলে সেটি ডিফল্ট ভাবে সাদা কালো হয়ে যাবে। আমি আপনাদের একবার দেখিয়ে দিই। ধরুন আপনার এখান থেকে আমরা একটা সিলেকশন করলাম, এটিকে লাল কালার করলাম বা নিচেরটাকে আমরা হয়তোবা সাদাটিকে আমরা নীল করলাম। এখন আমার যখন কাজ করছি আমরা তখন আমাদের সাদা এবং কালো প্রয়োজন। আমরা তখন যদি ডি ক্লিক করি তাহলে ডিফল্ট ভাবে এটি কালো এবং সাদা হয়ে যাবে। এক্স ক্লিক করলে সাদা এবং কালোর মধ্যে সুইচ হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার হবে, ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে। এরপরেই এখানে রয়েছে আমাদের হিলিং বা স্পট হিলিং ব্রাশ টুল, যেটি দিয়ে ছবির বিভিন্ন ধরনের স্পট রিমুভ করা হয়। যেমন ধরুন আমরা এখানে একটি কালো স্পট তৈরি করি, আমরা এখন এই স্পটটিকে রিমুভ করব। তো আমরা স্পট হিলিং দিয়ে যদি এটিকে ক্লিক করি তাহলে এটি রিমুভ হয়ে গেল। আমরা স্পট হিলিং এবং হিলিং ব্রাশটি বোঝার জন্য একটি ছবি ব্যবহার করে দেখি, তাহলে আমরা বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখন এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে স্কিনের এই জায়গাটি যেরকম নরমাল, এই জায়গাটি কিন্তু সেরকম নরমাল নয়। তো এই ধরনের যে স্পট গুলো আছে এই স্পট গুলোকে রিমুভ করার জন্যই সাধারণত স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করা হয়। তো চলুন আমরা একটু ব্যবহার করে দেখি। আমরা স্পট হিলিং ব্রাশটি সিলেক্ট করলাম, এরপরে আমরা মাউস দিয়ে এই জায়গাটির স্পটটিকে হিল করলাম। দেখুন এই জায়গাটি এবং এই জায়গাটি কিন্তু এখন নরমাল হয়ে গিয়েছে। এবার আমরা দেখে নিব যে আমরা হিলিং ব্রাশ কেন ব্যবহার করব। আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে
যে এই জায়গাটি কিন্তু একটু ঘোলাটে হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটি কিন্তু সেরকম ঘোলাটে নয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যখন হিলিং করব, আমরা যদি হিলিং ব্রাশ টুল ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে একটি এক্সট্রা অপশন থাকে, যেটিকে আমরা জানি স্যাম্পলিং করা। স্যাম্পলিং এর জন্য আমাদের কিবোর্ডে অল্টার প্রেস করে একটি জায়গা থেকে স্যাম্পল করতে হবে। আমরা এই জায়গাটির জন্য এই জায়গাটিকে স্যাম্পল হিসেবে নিচ্ছি। এরপরে আমরা এই জায়গাটিতে সেই জিনিসটিকে ক্লিক করব এবং ড্র্যাগ করব। দেখুন এখন এই জায়গাটি যেরকম নরমাল ছিল, এই জায়গাটিও কিন্তু সেরকম নরমাল হয়ে গেছে। চলুন আরেকটি জায়গায় এটি ব্যবহার করে দেখা যাক। আমরা এই জায়গা থেকে জিনিসটিকে স্যাম্পল করি এবং এই জায়গাটিতে ব্যবহার করি। দেখুন খুব সহজেই কিন্তু স্পটটি হিল হয়ে গিয়েছে। এরপরে আসুন দেখা যাক, রয়েছে প্যাচ টুল। এটিও এক ধরনের হিলিং ব্রাশের মতোই কাজ করে, কিন্তু এটির অ্যাপ্লিকেশনটি একটু আলাদা। এটি সাধারণত টেক্সচার এবং অন্যান্য বিভিন্ন প্রপার্টিজ নিয়ে কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে যেমন দেখুন এই জায়গাটিতে একটি অ্যাবনর্মালিটি আছে। তো আমরা যদি ক্লিক করে এটির চারপাশ দিয়ে এমন করে একটি সিলেকশন করি এবং ক্লিক করে ধরে যে জায়গাটি নরমাল সেই জায়গাটি পর্যন্ত এটিকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে সেখানে টেক্সচার এবং কালার সহ এটি কপি হয়ে যায় এবং এটি সহজেই এর সঙ্গে মিশে হিল হয়ে যায়। দেখুন এখন যখন আমরা এটি বসিয়েছি, এটি কিন্তু বোঝা যাচ্ছে না যে এখান থেকে এটিকে কখনো কোনোভাবে হিল করা হয়েছে। আমরা একটু আগে পরে করে দেখি। এটি আগে এমন ছিল এবং পরবর্তীতে হিল করার পরে এটি এমন হয়েছে। এরপরেই রয়েছে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। এটির বিশেষ কিছু ব্যবহার রয়েছে, যেটি নিয়ে আমরা পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও করব। এরপরে রয়েছে ব্রাশ টুল, যেটি ফটোশপে আমাদের এডিটিং প্যানেলের সব থেকে ব্যবহৃত টুল। এটি দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এটি দিয়ে আমরা কালার করা, আমরা মাস্কিং করা এবং আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকব, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। ব্রাশ টুল আমরা যখন ব্যবহার করব, এটি সবসময় ফোরগ্রাউন্ড কালার দিয়ে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার হিসেবে এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে। তো আমরা যদি এটি দিয়ে কালার করি, আমরা এখানে যদি কালার করি তাহলে এটি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে কালার হবে। দেখুন এই যে আমরা যাই করছি এটি কিন্তু ব্ল্যাক দিয়ে হচ্ছে। আমরা আগেই শিখেছিলাম এক্স দিয়ে যদি আমরা সোয়াইপ করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট, আমরা এক্স ক্লিক করে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করে নিলাম। এরপরে দেখুন আমরা যখন ব্রাশ দিয়ে আবার পেইন্ট করছি, তখন কিন্তু ফোরগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে পেইন্ট হচ্ছে। এরপরে রয়েছে ক্লোন স্ট্যাম্প টুল। এটিরও কিছু বিশেষ ব্যবহার রয়েছে, যেটি দিয়ে সাধারণত এটি অনেকটি হিলিং ব্রাশ টুলের মতোই কাজ করে, কিন্তু এটির অ্যাপ্লিকেশন আরেকটু হার্ড। এটি ডিরেক্টলি কপি পেস্টের মতো কাজ করে। যেমন ধরুন আমরা যদি এখান থেকে এটিকে স্যাম্পল করি, আমরা আগেও বলছি স্যাম্পল করার জন্য অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। করে নিয়ে আমরা যদি এখানে এটি দিয়ে পেইন্ট করি, তাহলে দেখুন হুবহু এখানে যেমন ছিল সেরকমই পেইন্ট হচ্ছে। এরপরে রয়েছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলে আমাদের এই কাজটির আগে কেমন ছিল সেটি বের করে আনা যায়। আমরা যদি যে কাজটি করেছি এটি যদি তার উপর দিয়ে হভার করি, তাহলে কিন্তু সেটি আগে প্রথমে কেমন ছিল সেই অবস্থায় চলে যাবে। এটির ব্যবহার তুলনামূলক আমাদের এখানে কম, সো আমরা এটার বিষয়ে পরে আলোচনা করব। এরপরেই রয়েছে ইরেজার টুল। আমরা পূর্ববর্তী ছবিতে চলে যাই। আমরা এখানে একটি পেইন্ট করি, এরপরে আমাদের যদি এটি মুছতে হয় তাহলে আমরা ইরেজার টুলটি সিলেক্ট করব। করে নিয়ে আমরা এটি দিয়ে কিন্তু এটি সহজেই মুছতে পারছি। এরপরে রয়েছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল দিয়ে দুটি বা একাধিক কালারের একটি গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি করা যায়। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা একটি ইন্ডিভিজুয়াল ভিডিও করব, যেখানে আমরা এক্সপ্লেন করব যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে সাধারণত কি কি ধরনের কাজগুলো করা সম্ভব। এরপরে রয়েছে ব্লার টুল, তারপরে রয়েছে শার্পেন টুল, এরপরে রয়েছে ডটস টুল এবং ডটস টুলেরই সাবসেটে রয়েছে বার্ন টুল
এবং স্পঞ্জ টুল। এরপরে রয়েছে টেক্সট টুল, যেটি দিয়ে বিভিন্ন লেখা এবং এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। তারপরে রয়েছে পেন টুল। যখন ফটোশপের অন্য কোনো সিলেকশন টুল ছিল না, তখন পেন টুল দিয়ে সিলেক্টের কাজ করা হতো। এরপরেই রয়েছে পাথ সিলেকশন টুল। পেন টুল দিয়ে সিলেকশন করার পরে সেটিকে মুভ করতে বা সেটিকে অ্যাডজাস্টমেন্ট করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন পেন টুল নিয়ে ভিডিওটি বানাবো, আমরা তখন সেটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরেও আমরা আপনার সুবিধার্থে একটু এটার একটি স্যাম্পল দেখিয়ে নিই। ধরুন আমরা পেন টুল দিয়ে একটি সিলেকশন করলাম। এইবার এই সিলেকশনটিতে যদি আমাদের পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদের পাথ সিলেকশন টুলকে সিলেক্ট করতে হবে। করে নিয়ে এটিকে কিন্তু আমরা তখন এইভাবেই এটিকে মুভ করতে পারবো। কিন্তু আমরা পেন টুল দিয়ে যদি এটিকে মুভ করতে চাই, তাহলে কিন্তু দেখুন এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটি অনেক সময় আমাদের প্রয়োজন হয় না। যদি আমাদের টোটাল এই পাথটিকে মুভ করতে হয়, তাহলে আমাদের এটি ব্যবহার করতে হবে। এছাড়াও এখানে ক্লিক করলে আরো সাবসেটের বিভিন্ন টুলস রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানবো। তো এই নিয়েই ছিল আজকে আমাদের ফটোশপ টিউটোরিয়াল। আমরা চেষ্টা করব একে একে প্রত্যেকটি টুল নিয়ে ইন্ডিভিজুয়াল আপনাদের জন্য একটি করে ভিডিও বানানোর, এবং তারপরেই আমরা শুরু করে দিব আমাদের এডিটিং প্রসেস। ইমেজ রিটাচিং এর জন্য স্পেসিফিক কিছু টুলের প্রয়োজন হয়, যে টুলগুলোর মধ্যে আমাদের সবথেকে ব্যবহৃত টুলগুলো হবে হচ্ছে এইখানের এই যে কুইক সিলেকশন টুল বা এর যে সাবসেট গুলো, ক্রপ টুল, আইড্রপার টুল, এই দুটি হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, সব থেকে বেশি ব্যবহৃত হবে ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, ডজ এন্ড বার্ন টুল, পেন টুল, এবং ব্যবহৃত হবে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের এই সোয়াচটি। তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন, আপনাদের জন্য আসছে বিস্তারিত টিউটোরিয়াল, যা আপনাদের ফটোগ্রাফি এবং ফটো রিটাচিংকে একটি অন্য মাত্রায় পৌঁছে দেবে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের আগামী জার্নিটি অত্যন্ত আনন্দের হবে। সবাইকে শুভরাত্রি।